আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে এই মুহূর্তে পুরো বাংলাদেশ উত্তাল। প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লাখের বেশি পেনশনভোগী মানুষ এই খবরের জন্য রাত দিন অপেক্ষা করছেন। হ্যাঁ, আমি বলছি নবম জাতীয় পে স্কেলের কথা। যদি আপনি সরকারি চাকরি করেন বা আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক পে স্কেল আসলে কি এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। পে স্কেল মানে হল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮টি পে স্কেল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল আসার কথা, কিন্তু সবশেষ অষ্টম পে স্কেল এসেছিল ২০১৫ সালে। মানে ১১ বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু নতুন কোনো পে স্কেল আসেনি। এই দীর্ঘ সময়ে দেশের জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে, মূল্যস্ফীতি বহুগুণ বেড়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন সেই অনুপাতে বাড়েনি। এই কারণেই দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নতুন এই নবম পে স্কেল তৈরির জন্য সরকার গঠন করেছিল একটি বিশেষ কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠিত হয়েছিল। এই কমিশন দীর্ঘদিন গবেষণা, পর্যালোচনা এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনা করার পর তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল ২১শে জানুয়ারি ২০২৬। এখন প্রশ্ন হল, এই প্রতিবেদনে আসলে কি সুপারিশ করা হয়েছে। চলুন এক এক করে দেখি। প্রথম এবং সবচেয়ে বড় খবর হল সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা। নতুন প্রস্তাবে এটা বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এটা প্রায় ১৪০% বৃদ্ধি। আর সর্বোচ্চ মূল বেতনের কথা বলতে গেলে সেটা ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। সার্বিকভাবে কমিশন সুপারিশ করেছে গড়ে প্রায় ১০০ থেকে ১০৫% বেতন বৃদ্ধির। কিছু সূত্র বলছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বৃদ্ধির হার আরও বেশি হতে পারে, কারণ কমিশন মনে করছে যে নিম্ন আয়ের মানুষদের ওপরই মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই নতুন বেতন কবে থেকে হাতে পাওয়া যাবে? এই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে। এটা ঠিক ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। এই নতুন বেতন কাঠামো সম্পূর্ণরূপে এক ধাপে কার্যকর হবে না। কমিশনের সুপারিশ অনুযায়ী এটা ৩ অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। প্রথম বছরে, অর্থাৎ আগামী অর্থবছরে, সংশোধিত মূল বেতনের প্রায় ৫০% কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অংশ পরের ২ বছরে ধাপে ধাপে যুক্ত হবে। এর পেছনে কারণ হল, অর্থনীতিবিদরা মনে করছেন একসাথে সম্পূর্ণ বেতন কাঠামো বাস্তবায়ন করলে মুদ্রাস্ফীতির ওপর বড় ধরনের চাপ পড়তে পারে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের একজন বিশেষজ্ঞ সংবাদ মাধ্যমে বলেছেন যে ধাপে ধাপে বাস্তবায়নই অর্থনৈতিকভাবে বেশি যুক্তিযুক্ত। কিন্তু এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তেই তৈরি হয়েছে বড় বিতর্ক। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং ফোরাম দাবি করছে যে ধাপে ধাপে নয়, বরং একবারেই শতভাগ মূল বেতন বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে। তাদের বক্তব্য হল, ১১ বছর ধরে অপেক্ষা করার পর আবার ৩ বছর ধরে অপেক্ষা করা মানে কষ্ট আরও দীর্ঘায়িত হওয়া। এখন চলুন একটু গভীরে যাই এবং দেখি কোন গ্রেডের কর্মচারীদের জন্য কি পরিবর্তন আসছে। বর্তমান বেতন কাঠামোতে ১০ থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য অনেক কম। অনেক কর্মচারী সংগঠন অভিযোগ করেছে যে প্রতিটি গ্রেডের মধ্যে ব্যবধান অন্তত ২ থেকে ৩,০০০ টাকা হওয়া উচিত। কিন্তু প্রস্তাবিত নতুন কাঠামোতে কোথাও কোথাও এই ব্যবধান অনেক কম দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ১৬ নম্বর গ্রেডের কর্মচারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি দীর্ঘদিন ধরে যে বৈষম্য করা হচ্ছিল, নতুন কাঠামোতেও তার পূর্ণ সমাধান হয়নি। আবার অন্য একটি পক্ষ বলছে, এটা এখনও খসড়া পর্যায়ে আছে। চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু বলা ঠিক হবে না।
এখন আসা যাক ভাতার বিষয়, কারণ বেতনের পাশাপাশি ভাতাতেও বড় পরিবর্তন আসছে। পহেলা বৈশাখ ভাতা, যা বর্তমানে মূল বেতনের ২০%, তা বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালু করার সুপারিশ করা হয়েছে, যা আগে ছিল না। প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য মাসিক ২,০০০ টাকা বিশেষ ভাতার সুপারিশ করা হয়েছে। মহার্ঘ ভাতার পরিবর্তে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে রেশন ব্যবস্থা চালুর দাবিও জোরালো হচ্ছে। জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বর্তমানে ১১%, যা বাড়িয়ে ১২ থেকে ১৩% করার প্রস্তাব করা হয়েছে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রিড পুনর্বহলের দাবিও অনেক দিন ধরে ছিল এবং এই বিষয়েও ইতিবাচক আলোচনা চলছে। এখন যারা অবসরে চলে গেছেন অর্থাৎ পেনশনভোগীরা, তাদের জন্যও আছে বড় সুখবর। প্রতিবেদনে বলা হয়েছে, যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে, তাদের পেনশন ১০০% পর্যন্ত বাড়ানো হতে পারে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন একটা প্রস্তাব এসেছে যে টানা ১৫ বছর সন্তোষজনক চাকরি করার পর একজন কর্মচারী চাইলে পেনশনসহ স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন। এটা অনেক কর্মচারীর জন্যই বড় স্বস্তির খবর, কারণ আগে পূর্ণ পেনশনের জন্য অনেক বেশি বছর চাকরি করতে হতো। সুপ্রিম কোর্টও সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যেখানে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে, অর্থাৎ ১১ বছরে প্রথম এবং ১৭ বছরে দ্বিতীয় টাইম স্কেল সুবিধা পাওয়ার বিষয়। এখন চলুন টাকার অঙ্কে আসি, কারণ এটাই হয়তো আপনাদের সবচেয়ে বেশি জানার ইচ্ছা। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট হবে প্রায় ৯,৪৮,০০০ কোটি টাকার। এই বিশাল বাজেটের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদাভাবে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছু সূত্র অনুযায়ী এই অঙ্কটা ২৫,০০০ কোটি টাকার কাছাকাছি হতে পারে। যেটাই হোক না কেন, এটা স্পষ্ট যে সরকার এই বছর বেতন ভাতা এবং পেনশন খাতে আগের তুলনায় অনেক বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত বিশাল অর্থ কোথা থেকে আসবে এবং এর প্রভাব অর্থনীতিতে কেমন পড়বে? অর্থনীতিবিদদের মতে এত বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি বাজারে টাকার সরবরাহ বাড়িয়ে দিতে পারে, যার ফলে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ তৈরি হতে পারে। এই কারণেই সরকার একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে, যাতে অর্থনীতি একটা ধাক্কা সামলে নিতে পারে। এখন আসা যাক বর্তমান পরিস্থিতি নিয়ে, অর্থাৎ এই মুহূর্তে এই বিষয়টা কোন পর্যায়ে আছে। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবিত কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। একটি ১০ সদস্যের বিশেষ কমিটি কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করছে। ক্যাবিনেট সচিবের নেতৃত্বে আরেকটি বিশেষজ্ঞ কমিটিও এই বিষয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। তবে সরকার এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তাই বলা যায় এটা এখন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আছে, যেখানে যে কোনো সময় বড় কোনো ঘোষণা আসতে পারে। এখন একটু কথা বলি, কেন এই টপিকটা এত ভাইরাল হয়ে গেছে। এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লাখের বেশি পেনশনভোগী মানুষ সরাসরি এই খবরের সাথে সম্পৃক্ত। দ্বিতীয়ত, এই পরিবারগুলোর সদস্য সংখ্যা ধরলে প্রায় পুরো দেশের একটা বড় অংশের মানুষ এই খবরের সাথে যুক্ত। তৃতীয়ত, ১১ বছরের দীর্ঘ অপেক্ষার পর এই খবর আসছে, যা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই বিশাল আবেগ এবং প্রত্যাশা তৈরি করেছে। চতুর্থত, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বেতন বৃদ্ধির এই খবর সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে সরাসরি সম্পর্কিত। আর পঞ্চমত, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন নতুন নতুন তথ্য আপডেট এবং গুজব ছড়িয়ে পড়ার কারণে মানুষ আরও বেশি কৌতূহলী হয়ে উঠছে। এখন চলুন একটা গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। বাজারে এখন অনেক ওয়েবসাইট এবং পেজ আছে যারা নিজেদের মতো করে পে স্কেলের তালিকা এবং তারিখ প্রচার করছে। কিন্তু মনে রাখতে হবে, যতক্ষণ না সরকারি গেজেট প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসব তথ্য প্রস্তাবিত মাত্র, চূড়ান্ত নয়। তাই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং সরকারি গেজেট প্রকাশনার দিকে নজর রাখা উচিত। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে একজন সরকারি কর্মচারী হিসেবে আপনার কী করা উচিত? প্রথমত, ধৈর্য ধরে চূড়ান্ত গেজেট প্রকাশনার জন্য অপেক্ষা করা উচিত। দ্বিতীয়ত, নিজের সার্ভিস বুক এবং বেতন সংক্রান্ত কাগজপত্র আপডেট রাখা উচিত, যাতে নতুন বেতন কাঠামো কার্যকর হলে ফিক্সেশন প্রক্রিয়া সহজ হয়।
তৃতীয়ত, গুজবে কান না দিয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়া উচিত। এখন আসুন একটু পেছনের ইতিহাসে ফিরে যাই, কারণ এটা বুঝলে বর্তমান পরিস্থিতি আরও স্পষ্ট হবে। ১৯৯৭ সালের জাতীয় বেতন স্কেলে দেখা গিয়েছিল বেতন বৃদ্ধি পেলেও প্রথম বছরে মাত্র ৬০% সুবিধা পাওয়া গিয়েছিল, বাকি ৪০% পরের বছরে পাওয়া গিয়েছিল। অর্থাৎ ধাপে ধাপে বাস্তবায়নের এই পদ্ধতি বাংলাদেশে নতুন কিছু নয়, এর আগেও এই পথে হাঁটা হয়েছিল। এই ইতিহাস দেখলে বোঝা যায় কেন বর্তমান সরকারও ৩ বছরের ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিচ্ছে। এখন একটু কথা বলি এনপিওভুক্ত শিক্ষকদের নিয়ে, কারণ তারাও এই পরিবর্তনের সাথে সরাসরি জড়িত। জানা গেছে নতুন জাতীয় বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকছেন। এটা শিক্ষক সমাজের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা খবর, কারণ দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের অভিযোগ করে আসছিলেন। এখন চলুন সংক্ষেপে পুরো বিষয়টা একসাথে গুছিয়ে নেওয়া যাক। প্রথমত, নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে আছে এবং প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। তৃতীয়ত, গড়ে প্রায় ১০০ থেকে ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। চতুর্থত, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ার পরিকল্পনা আছে, কিন্তু ৩ অর্থ বছরে ধাপে ধাপে পূর্ণ বাস্তবায়ন হবে। পঞ্চমত, পেনশনভোগীদের জন্য পেনশন বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং ১৫ বছরের স্বেচ্ছা অবসরের সুযোগের মতো বড় সুবিধা প্রস্তাব করা হয়েছে। ষষ্ঠত, নতুন বাজেটে এই খাতে প্রায় ৩০,০০০ কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা আছে। আর সপ্তমত, এখনও চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি, তাই সবকিছুই প্রস্তাবিত পর্যায়ে আছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে আপনি কোন গ্রেডে কর্মরত আছেন এবং নতুন এই পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কি? নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার মতামত অন্য দর্শকদেরও সাহায্য করবে পরিস্থিতি বুঝতে। আমরা এই বিষয়ের উপর নিয়মিত নজর রাখছি এবং নতুন কোনো তথ্য বা গেজেট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিত যারা সরকারি চাকরি করেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই তথ্য জানা থাকলে তারাও উপকৃত হবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।